তাহলে আজকে আমরা কাজ ও শক্তির পরবর্তী বিষয়ে রয়েছি। আমরা গত ক্লাসে দেখছিলাম যে শক্তি কি, কাজ কি, তারপরে বিভব শক্তি কি, গতিশক্তি কি, বিভব শক্তি কীভাবে অর্জিত হয় মনে আছে তোমার? মানে কখন কোনো বস্তুতে বিভব শক্তি জমা হয় কখন, আর কখন হ্রাস পায়? কোনো এক্সাম্পল দিতে পারবো? আচ্ছা, এক্সাম্পল দিয়ে বলো। মানে একটা বস্তু যখন উপরে তুলে তখন তার ভিতরে বৃদ্ধি পায়, আর যখন সেটা ছেড়ে দেওয়া হয়, সেটা যখন কাজ করে ফেলে বিভব শক্তি হ্রাস পায়। আচ্ছা দেখো, আবার একটা স্প্রিংকে টাইনে রাখলে বিভব শক্তি বৃদ্ধি পায়, আবার ছেড়ে দিলে বিভব শক্তি হ্রাস পায়। খেয়াল করো, গত ক্লাসে বলছিলাম একটা ইম্পর্টেন্ট লাইন ছিল, এটা হয়তো মনোযোগ দাও। যখনই কোনো বস্তুর উপর বলের বিরুদ্ধে কাজ সম্পাদন হবে, যে পরিমাণ কাজ সম্পাদন হয়েছে সেই পরিমাণ বিভব শক্তি বৃদ্ধি পায়। আর যখন কোনো বস্তুর উপর বল দ্বারা কাজ সম্পাদন হয়, তখন কাজের সমপরিমাণ বিভব শক্তি হ্রাস পায়। আর কোনো বস্তুর উপর বলের বিরুদ্ধে কাজ সম্পাদন হলে কাজের সমপরিমাণ বিভব শক্তি বৃদ্ধি পায়, আর বল দ্বারা কাজ সম্পাদন হলে সমপরিমাণ বিভব শক্তি হ্রাস পায়। তো ব্যাটারির মধ্যে তো কেউ বলের বিরুদ্ধে তো কাজ করে না। একটা ব্যাটারি যেটার মধ্যে বিভব শক্তি থাকে, তো সেটার মধ্যে তো বলের বিরুদ্ধে কেউ কাজ করে। নিশ্চয়ই কেউ কাজ করছে, নিশ্চয়ই কেউ করছে। এখন ব্যাটারি সম্পর্কে, আমাদের বিদ্যুৎ সম্পর্কে আইডিয়াটা কীরকম তার উপর নির্ভর করছে আর কি। সেখানে বিভব শক্তি বলের বিরুদ্ধে কাজ সম্পাদন হচ্ছে কোথায়? চার্জের মধ্যে। ঠিক আছে, দুইটা তড়িৎদ্বারে যখন জমা হতে থাকে চার্জগুলো দুই পাশে, তড়িৎদ্বার বুঝো, তখন বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে জমা হয় ওখানে। ঠিক আছে, আগে থেকে থাকা চার্জগুলো পরবর্তী চার্জগুলোকে বিকর্ষণ করতে থাকে। বিকর্ষণ বলতে সবসময় তাকে বিপরীত দিকে সরাতে চাইবে, অথচ সে যাচ্ছে ওই দিকে, যেতে বাধ্য হচ্ছে, যার ফলে বলের বিরুদ্ধে কাজ সম্পাদন হচ্ছে, তখন বিভব শক্তি বৃদ্ধি পাচ্ছে। মোটমাট সামহাও বিভব শক্তি বৃদ্ধি পাচ্ছে মানে কোথাও না কোথাও বলের বিরুদ্ধে ওর উপর কাজ সম্পাদন হচ্ছে। মোটামুটি বুঝছো তো? আচ্ছা, এখন তোমাদের বইয়ে দেওয়া আছে যে যান্ত্রিক শক্তি দুই প্রকার, গতিশক্তি আর বিভব শক্তি। আসলে যেমন শক্তির কিছু প্রকারভেদ আমরা বইয়ে দেখব, শক্তির কিছু রূপ বলা যায়, যেমন যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি। এগুলো কি ভিন্ন ভিন্ন শক্তি? না, এরা সবাই আসলে কাজ করার সামর্থ্য। এবং একটা জিনিস মনে রাখতে হবে, এখানে একটা বড় কথা যেটা হচ্ছে যে শক্তি হচ্ছে বস্তুর একটি গুণ মাত্র, বস্তুর জাস্ট কাজ করার সামর্থ্য। তাহলে বস্তু ভিন্ন শক্তির কি কোনো অস্তিত্ব আছে? কারণ এটা তো বস্তুর অন্যান্য গুণের মতো একটা গুণ মাত্র, সামর্থ্য। কাজেই এটা আলাদা কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, ওকে। যেমন কেউ যদি বলে যে একটি খুব বিরাট শক্তি আমাদের এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করছে, তার কথাগুলো ফিজিক্সের ভাষায় ঠিক হচ্ছে না। কারণ শক্তি কখনো কোনো কিছুকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তাই না? কারণ শক্তি তো কোনো না কোনো বস্তুর একটি গুণ মাত্র। দেখো, বুঝতে পারছো কথাটা আমি কি বলছি? আচ্ছা, ওকে। তাহলে বিভব শক্তি কখন বৃদ্ধি পায়, কখন হ্রাস পায়, এটা মাথায় রাখতে হবে। গতিশক্তি, কোনো বস্তুর ভর আর ব্যাগ থাকলেই তার গতিশক্তি থাকবে ওই মুহূর্তে। এবং আমরা দেখছিলাম যে কি গতিশক্তির একটা নির্দিষ্ট সূত্র আছে, তাই না? কিন্তু বিভব শক্তির নির্দিষ্ট সূত্র নাই। ভূমিতে এই উচ্চতায় তুলতে, ভূমি থেকে এই উচ্চতায় তুললে তখন বিভব শক্তি হচ্ছে mgh। স্প্রিং টানলে তখন বিভব শক্তির সূত্র আরেকটা হয়ে যাবে। তাহলে বিভব শক্তির সূত্র এক একটা ক্ষেত্রে এক এক রকম, কিন্তু গতিশক্তির সূত্র সর্বদা একই। বিভব শক্তিটা ওই যে কি হ্যাঁ, মানে কোনো বস্তুকে এখন বিভব শক্তির বৃদ্ধি, এটা
তাহলে আগে কত ছিল? যখন ভূমিতে ছিল তখন বিভব শক্তি কত ছিল দেখি, আন্দাজ করে চিন্তা করবো। যখন সে ভূমিতে ছিল জি তো ছিল না, তখন তার এইচ তো জিরো, এই তো জিরো, তখন তার বিভব শক্তি ছিল শূন্য। এই যে জানতে যাচ্ছি, এই উচ্চতায় তুলনাতে তার বিভব শক্তি আগে যা ছিল তার থেকে এমজিএস বৃদ্ধি পেয়েছে। আগে ছিল শূন্য, এখন বৃদ্ধি পেয়ে কত হয়েছে যতটুকু তুলছে বলো? বৃদ্ধি না, এইচ তো আর বিভব শক্তি হতে পারে না, এইচ তো উচ্চতা। আচ্ছা, বৃদ্ধি পেয়ে বিভব শক্তি কত হয়েছে? এমজিএস হয়েছে। যেহেতু ভূমিতে ইয়ে কমে যাচ্ছে, যেহেতু ভূমিতে তার বিভব শক্তি ছিল শূন্য, ঠিক আছে? সুতরাং এই উচ্চতায় তুললে এম ভরের কোনো বস্তুকে ভূমি হতে এই চিত্রে তুললে বিভব শক্তি বৃদ্ধি হচ্ছে এমজিএস। যেহেতু ভূমিতে তার বিভব শক্তি ছিল শূন্য, তো এই উচ্চতায় তুললে তার বিভব শক্তি, তাই না? এই উচ্চতায় তার বিভব শক্তি, বিভব শক্তিকে সাধারণত ইউ দিয়ে প্রকাশ করে অথবা ইপি দিয়ে প্রকাশ করে, ইকুয়াল টু এমজিএইচ। এগুলো আমাদের গাণিতিক প্রোগ্রামের সূত্র হিসেবে ব্যবহার করতে হবে। আর গতিশক্তি সর্বদা একই সূত্র, তাই না? গতিশক্তি এই সমান হচ্ছে অল টাইম হাফ এমভি স্কোয়ার, ভর এবং বেগের সাহায্যে, অথবা ভর এবং ভরবেগের বেগ এবং ভরবেগের সাহায্যে হচ্ছে হাফ পিভি। লিখছিলাম না এগুলো? লিখছিলাম। আর ভরবেগ আর ভরের সাহায্যে হবে পি স্কোয়ার বাই টোয়াইস এম। তবে গতিশক্তির সূত্র সর্বদা সমস্ত ক্ষেত্রে যে এটা বা এটা যে কোনো একটা ফর্মে লিখতে পারো এটাকে। ঠিক আছে, একদম পর্যন্ত আমাদের পড়া হয়েছিল আর কি। আচ্ছা, এখন ধরো তোমাকে এখান থেকে যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া হয়, বুঝতে পারতেছেন? একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি তৈরি করছি। ধরো একটা হেলানো তল, এরকম করে হেলানো একটা তল আছে, এটা ভূমির সাথে মনে করো যে 60 ডিগ্রি কোণে আছে, 60 ডিগ্রি। ভূমির সাথে 60 ডিগ্রি কোণ করে আছে, ঠিক আছে? এই দৈর্ঘ্যটা হচ্ছে 2 মিটার। ঠিক একদম প্রান্তে একটা বস্তু রাখা আছে, বস্তুর ভর হচ্ছে 5 কেজি। তাহলে এটাকে এখানে রাখার ফলে এর মধ্যে একটা বিভব শক্তি জমা হয়েছে না? তোমাকে বলতে হবে, বের করতে হবে এই অবস্থানে তার বিভব শক্তি কত, এই বস্তুটির বিভব শক্তি কত। আচ্ছা, তাহলে এই বিন্দুর উচ্চতা, যদি উচ্চতা পুরোপুরি সুন্দরভাবে আঁকা হয়, এটা লম্ব হতে হবে। এই বিন্দুর উচ্চতা যদি আমি বের করতে পারি, তাহলে বিভব শক্তি হবে ভর এমজিএইচ, তাই? এই উচ্চতা আমাকে উচ্চতাটা সরাসরি দেয়নি, দিচ্ছে যে এই হেলানো তলটার দৈর্ঘ্য দিচ্ছে 2 মিটার, আর এই কোণটা ভূমির সাথে হেলানো তলটা 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, তাই না? আর 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব। তাহলে আমি যদি এই এইচটা বের করতে চাই, আমার কোন এই 60 ডিগ্রি কোণের কোন ত্রিকোণমিতিক অনুপাতটা লাগবে? sin 60 লাগবে নাকি cos 60 লাগবে সেটা বলতে? cos তো ভূমি বাই অতিভুজ, জানো? cos কেন লাগবে তুমি কি চিন্তা করে বলছো? বড় নাই, এটা বলছিলে। cos হচ্ছে ভূমি বাই অতিভুজ,
আর সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। আমার লাগবে কোনটা? এইচ লাগবে, তাহলে লম্ব বাই অতিভুজ। অতিভুজ দেওয়া আছে, কাজে লম্ব বাই অতিভুজ ইউজ করতে হবে না আমাকে। ওকে, তাহলে এখন আমরা জানি এখানে ওই সমকোণী ত্রিভুজে সাইন 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব হচ্ছে এইচ বাই অতিভুজ। তাহলে এইচ সমান এইচটা বের করতে হবে 2 সাইন 60 ডিগ্রি, বুঝতেছো? তাহলে 2 সাইন 60 মান হচ্ছে √3/2। তাহলে 2 চলে গেলে √3 মিটার, তাই না? √3 মিটার হচ্ছে এইচ এর মান। সুতরাং ওই বস্তুতে জমাকৃত বিভব শক্তি ইউ সমান হচ্ছে mgh। এম হচ্ছে 5 কেজি, জি এর মান হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে √3। এত জুল দেখবে এককটা, ওগুলো ঠিক মতো লিখবে। ক্যালকুলেশন আনছো কি? এটা এখনো কেন নাই জানো? আজকেও কিনার কথা ছিল, আমি খালি এই জায়গায় যাই রাতের বেলা মনে রাখি। কোথায় কিন্তু আন্দোলিয়া থেকে না, চপারে থেকে। তাহলে এটা যা আসে লিখবে। আচ্ছা, এটাকে তুমি আরেকভাবে করতে পারো। তো আপনি বলতে চাইছেন যে ইউ সমান হচ্ছে এখান থেকে এখানে নিতে কৃত কাজ, এখান থেকে এখানে নিতে যে পরিমাণ কাজ সম্পাদন হয়েছে বলের বিরুদ্ধে, সেটা এখানে বিভব শক্তি হিসেবে জমা হবে। এভাবে করতে পারো। তাহলে এখানে বলের বিরুদ্ধে কৃত কাজ, বল কোন দিকে? নিচের দিকে। বল কাজ করছে নিচের দিকে, এই বস্তুর উপর যে কোনো একটা অবস্থানে বল কাজ করছে mg। এর বল কত? mg, তাই না? আর নিচের দিকে কাজ করছে, আর তার সরণ হচ্ছে কোন দিকে? এদিকে, তাই না? ঠিক আছে, ওকে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? তাহলে ইউ জমাকৃত ইউ হবে বলের বিরুদ্ধে কাজ, যেহেতু বলের বিরুদ্ধে কাজ কিন্তু ঋণাত্মক কাজ হবে, তার সমান মানের, কতটা বুঝো? মানে ঋণাত্মক চিহ্ন ছাড়া তার সমান মানের বিভব শক্তি এখানে জমা হবে বলের বিরুদ্ধে যত কাজ সম্পাদন হবে। বুঝতে পারতেছো নাকি? আর তুমি এই চিহ্নটা চিনো, দেখেছো পরম মান? আচ্ছা, মানে কোনো সংখ্যার ধনাত্মক মানটা লেখার জন্য আমরা পরম মান সিম্বলটা ইউজ করি, কোনো একটা সংখ্যা শুধু ধনাত্মক মানটা লেখার জন্য। বিভব শক্তি হচ্ছে বল কত? mg, তাই না? 5 × 9.8 ইন্টু সরণ কত? 2 মিটার। এখন বল এবং সরণের মধ্যবর্তী কোণ, এই কোণটা কত বের করতে হবে তুমি। এখান থেকে এতটুকু হচ্ছে 90, ঠিক আছে? আর এটা 60 হলে এটাও 60। বুঝো এগুলো জিওমেট্রি, বুঝো নাকি? কেন দেখি বলো কোনটা? এটা 90 তে বসে, এটা 90 তে ফিরাবো। এটা 60 কেন? এটা 60 হচ্ছে যে নিচেরটাই তো 60 না, এভাবে যাচ্ছে না, তাই এটাও 60 হবে। না না, আমি বুঝি না এটা 60 হলে 60 কেন হবে? মানে যেমন 90 ডিগ্রির যে লম্বটা আছে মাঝখানে, এখানে এটা, হ্যাঁ হ্যাঁ, ওইটাও সেম, আর এটা নিচেরটা সেম না? সেম মানে সমান্তরাল বলতে, সেম বলতে কি বোঝাচ্ছো? মানে সমান্তরাল। হ্যাঁ, দুটো সমান্তরাল রেখাকে একটা ছেদের ছেদ করলে তখন অনুরূপ কোণগুলো সমান হবে। সমান্তরাল না হলে হতো না, ঠিক আছে? ওকে, তাহলে 90 + 60 150 ডিগ্রি, cos 150, এটা হচ্ছে কৃত কাজ, ঠিক আছে? তুমি যে fs cos θ লিখছো, সেই থিটাটা কি তোমার জানতে হবে। থিটা হচ্ছে সরণ আর বল আর সরণের মধ্যবর্তী কোণ, আর এখানে 60 তো হচ্ছে তোমার ভূমি আর হেলানো তলের মধ্যবর্তী কোণ। তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণটা আমরা এখান থেকে জিওমেট্রি করে পাচ্ছি 150 ডিগ্রি। সো cos 60 হবে না, cos 150 ডিগ্রি হবে। cos 150 ডিগ্রি মান কত? আমরা দেখবো ত্রিকোণমিতি সেকেন্ড চ্যাপ্টার যখন পড়বো তখন দেখবো cos 150 ডিগ্রির মান হচ্ছে -√3/2। তাহলে 2 চলে যাচ্ছে, তাহলে কৃত কাজ, ওই যে বলের বিরুদ্ধে কাজ নেগেটিভ অটোমেটিক ঋণাত্মক চলে আসছে। 5 × 9.8 × √3, তাহলে এটার ঋণাত্মক কাজ যত হয়েছে তার সম পরিমাণ বিভব শক্তি বৃদ্ধি পাবে। তাহলে বিভব শক্তি হবে 5 × 9.8 × √3। বুঝতে পারছো? অনেকভাবে করা যায় এগুলো, দুইভাবে বললাম আর কি। তুমি যে fs cos θ চিনতে হবে, এখানে যে কোনো একটা কোণ দেওয়া থাকে ওইটাই থিটা না, বল আর সরণের মধ্যবর্তী কোণটা হবে
ঠিক আছে। এই কসের এত ডিগ্রি এটার মান কিভাবে মানে একটা আলাদা আলাদা একটা আছে মানে যেমন কস 60 হচ্ছে হাফ, তো সাইন 60 এর মানে কি? মানে এটার মানেটা কি? মানে cos 60 যেমন হাফ, এটা মানে তুমি আমার বের ভিডিও কর- দেখছো? না আমি এখন ঠিক হবে তো অর্ধেক দেখছিলাম তো, তারপরে হচ্ছে যে লক্ষ্য হয়েছে cos 60 ডিগ্রি এরপর আর ঠিক তুমি বলছো প্রশ্নটা cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/2, এটার মানে কি? হ্যাঁ মানে হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজ যদি এমন থাকে যেটার একটা তো সমকোণ আছে, একটা কোণ 60 ডিগ্রি, তাও তার ভূমি আর অতিভুজের অনুপাত সবসময় হবে 1/2। এই আর কি। মানে কি আবার cos থিটা মানে তো হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে হচ্ছে সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 60 হয়, তাহলে ওই 60-র সাথে লাগানো যে বাহুটা সেটাকে ভূমি বলা হচ্ছে, সেটা বাই অতিভুজ। এই অনুপাতটা ত্রিভুজটা বড় ছোট যাই হোক 60 ডিগ্রি কোণ হলেই এই দুইটার অনুপাত মাস্ট বি 1/2 হবে। একইভাবে সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3/2, তার মানে হচ্ছে এটা আর এটার অনুপাত হবে অবশ্যই √3/2 সবসময়। এই ত্রিভুজটা যদি ছোটও হয় আরেকটা ত্রিভুজ, তাহলে এটা আর এটার অনুপাত হবে √3/2। ঠিক আছে, বুঝছো এবার? তুমি তোমার প্রশ্নটা কি এটা ছিল নাকি? তোমার প্রশ্নটা এরকম ছিল যে cos 60 ইজ ইকুয়াল টু 1/2 কেমনে বের করছে বা কেমন করে জানি এটা? কেমন করে ওইটা তো জিওমেট্রি করে বের করা যাবে এটা। সেটা ওগুলো বের করা আমরা ভিডিওতে আমি করছি, দেখাচ্ছি যে কী করে এগুলো মানগুলো বের করা যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারতেছি। আমি ত্রিকোণমিতি শুরু করছিলাম যে এগুলোর জন্য আর কি। আমি জানি যে ফিজিক্স একটু ত্রিকোণমিতি অ্যাপ্লিকেশন আছে, বই না থাকলেও সেগুলো না হলে আমি কেমন করে বলবো তখন? বুঝতে পারতেছি। আমি ট্রিগোনোমেট্রির ভিডিও দেখছিলাম 4-5টা, এরপর হচ্ছে ওই যে সিলেবাস দিয়েছিল না, সিলেবাস হচ্ছে ট্রিগোনোমেট্রি টাইম ছিল না, এই জন্য আমি আর কি আসে গিয়েছিলাম। আচ্ছা, এবার আমরা চলে আসি শক্তির রূপান্তর। এই যে বিভিন্ন রূপের শক্তি আছে, আলোক শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, এরা সবাই আসলে একই রকম শক্তি। শক্তি প্রধানত দুই প্রকার আসলে। বিভব শক্তি মানে হয় জমা আছে ওটা, অথবা কাজ করে ফেলতেছে গতিশক্তিতে রূপান্তরিত হয়ে। ঠিক আছে, তাহলে আলোক শক্তি মানে কি? আমরা দেখবো যখন আলো পড়বো, বা তোমার তো 9-এ নাই, হয়তো ক্লাস 10-এ থাকবে এগুলো, শব্দ, তাপ আছে। তাহলে তাপ এক প্রকার শক্তি আমরা বলি। তাহলে আমরা তো জানি যে শক্তি হচ্ছে বস্তুর কাজ করার সামর্থ্য। তাহলে তাপও অবশ্যই কোনো না কোনো বস্তুর কাজ করার সামর্থ্য। অতি ক্ষুদ্র অনেক কণা পরমাণুর মধ্যে থাকে, যেগুলোর নাম হচ্ছে যেমন ফোটন কণা। আসলে তাপ শক্তি আসছে মানে হচ্ছে যাকে যাকে ফোটন কণা আসছে প্রচণ্ড গতি নিয়ে, সেই গতিবেগ নিয়ে সে আঘাত করছে, এজন্য আমরা গরম অনুভব করছি। বুঝতে পারছো মোটামুটি? তাহলে সমস্ত শক্তি আসলে হয় গতিশক্তি অথবা বিভব শক্তি। এই যে আলোক শক্তি, তাপ শক্তি, এগুলো হচ্ছে আসলে শক্তি বিভিন্ন রূপ, এগুলোকে রূপ বলা হয়। অবশ্যই আলোক শক্তি কি? কোনো বস্তুর কাজ করার সামর্থ্য, তো সেটাও ফোটন কণা। এখান থেকে যাকে যাকে ফোটন কণা আসতেছে, আমাদের চোখে প্রচণ্ড ব্যাগ নিয়ে এসে আঘাত করছে। সিম্পল, যেগুলো হয়তো একসময় মানুষ জানতো না। তাহলে বুঝছো, আমি বস্তু দেখছি না মানে বস্তু নাই তা তো না। এখান থেকে আসতে যাকে যাকে অসংখ্য অস্থায়ী কণিকা বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে শক্তি যে রূপেই থাক, আলোক শক্তি হোক বা তাপ শক্তি হোক বা পারমাণবিক শক্তি হোক, রাসায়নিক শক্তি হোক, ঠিক আছে, সবগুলো শক্তি আসলে দুই প্রকার, বিভব শক্তি অথবা গতিশক্তি। ঠিক আছে, ওকে। তাহলে অনেক সময় শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে, বা এক শক্তি থেকে আমরা আরেক শক্তি রূপান্তরিত করে ফেলতে পারি আমরা চাইলে। যেমন ধরো যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন। ধরো দুইটা হাতের তালুকে যদি ঘষি, কিছুক্ষণের মধ্যে কিন্তু হাতের তালুতে গরম অনুভূত হতে থাকবে। তাহলে কি হয়েছে? এই যে আমি আমার শরীর থেকে আমি যান্ত্রিক শক্তি প্রয়োগ করলাম, সেটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। দেখো, বুঝতে পারছো? তাহলে শক্তি এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হতে পারে। তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পেতে পারি আমরা। যান্ত্রিক শক্তি বলতে আসলে বুঝাই কোনো একটা বল প্রয়োগে যখন কোনো একটা বস্তুর স্মরণ ঘটে, তখন সেই স্মরণ ঘটানোর জন্য যে শক্তি প্রয়োজন, ভিজিবল স্মরণ ঘটে। ভিজিবল স্মরণ মানে হচ্ছে যে স্মরণটা আমরা চোখে দেখতে পারবো। যেমন এই যে ফোটন করার গতিশক্তি, এটাও কিন্তু স্মরণ ঘটাচ্ছে হালকা পাতলা। তাহলে এটা আমরা আমাদের ভীষণ লেভেলের মধ্যে নাই, সো এটাকে যান্ত্রিক শক্তি হিসেবে নাম দেওয়া হচ্ছে না। কোনো একটা দৃশ্যমান বস্তুর উপর বল ক্রিয়া করলে যদি দৃশ্যমান স্মরণ ঘটে, তখন
যে সামর্থ্যের কারণে এই কাজ সম্পাদিত হয়েছে, যে শক্তির কারণে, সেটাকে বলা হচ্ছে যান্ত্রিক শক্তি। বুঝতে পারছো? তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তির রূপান্তরের একটা উদাহরণ হচ্ছে তাপীয় ইঞ্জিন, গাড়ির ইঞ্জিন। সেখানে রাসায়নিক বিক্রিয়ায় প্রচণ্ড তাপ উৎপন্ন হচ্ছে। তাপ শক্তি থেকে তো আলোক শক্তি উৎপন্ন, শক্তির একটা রূপ থেকে আরেকটা রূপে, যে কোনো একটা রূপ থেকে যে কোনো আরেকটা রূপে পরিবর্তন করা যায়। ঠিক আছে, ওকে। অত বেশি উদাহরণ তোমাদের বই নাই, তো আমি সবগুলো আলোচনা তো আনছি না। ঠিক আছে, আমার কথাটা বুঝছো? যান্ত্রিক শক্তি থেকে আলোক শক্তির রূপান্তরের কোনো উদাহরণ তোমার মাথায় কি আছে? যেহেতু আলো বলছো তুমি, শক্তি থেকে আলোক শক্তি। মোবাইলের ফ্ল্যাশ লাইট না, এটাকে সরাসরি যান্ত্রিক শক্তি থেকে আলোক শক্তি বলা যাবে না। মোবাইলে তুমি বাটন টিপছো, মানে যান্ত্রিক শক্তি দিচ্ছ। বাটনের ফলে সেখানে ভিতরে বৈদ্যুতিক শক্তির পরিবর্তন হচ্ছে, তারপর সেখান থেকে আলোক শক্তি রূপান্তর হচ্ছে। মাঝখানে একটা বৈদ্যুতিক শক্তি মিডিয়াম পরিবর্তন হয়ে তারপর সবার শেষে আলোক শক্তি এসেছে। তারা সরাসরি যান্ত্রিক শক্তি থেকে আলোক শক্তি উৎপন্ন হয়নি, মাঝখানে বৈদ্যুতিক শক্তির পরিবর্তন হয়েছে ভিতরে। সরাসরি যান্ত্রিক শক্তি থেকে আলোক শক্তি। কোনো কিছু যেমন একটা পাথর আর একটা পাথরকে ঘষলে তাপ উৎপন্ন হয়, কিছুটা আগুনের ফুলকি উৎপন্ন হয়, এটাই হচ্ছে। তারপর যেমন ধরো এই যে দা কেচি ধার করতে আসে যে পাথরটা, এখানে তখন সে ঘুরাচ্ছে, যান্ত্রিক শক্তি প্রয়োগ করছে, এখানে কিন্তু আলো উৎপন্ন হচ্ছে। তাহলে এরকম শক্তির এক রূপ থেকে এক রূপে পরিবর্তনের অসংখ্য উদাহরণ আছে প্রকৃতিতে, বা মানুষও করেছে। ঠিক আছে, ওকে। এখন একটা সিস্টেম মনে করো, আমরা তো সিস্টেম কথাটা নিউটনের সূত্রে আনছিলাম, তাই না? একটা সিস্টেম মানে যার ভিতরকার ক্রিয়া বিক্রিয়া আমার আলোচনার বিষয়। সিস্টেমের বাইরের অংশকে আমরা বলি পরিপার্শ্ব। এখন এই সিস্টেমের ভিতর বিভিন্ন শক্তির মনে করে রূপান্তর হচ্ছে। ঠিক আছে, এখন মানে ধরো যান্ত্রিক শক্তি ছিল, সেটা চেঞ্জ হয়ে অন্য কোনো শক্তিতে পরিণত হলো, অথবা কিছুটা যান্ত্রিক শক্তি থাকলো, কিছুটা অন্য শক্তিতে পরিণত হলো। ওকে, এখন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে শক্তি সম্পর্কে, যে সূত্রটা এখন আমরা করবো, যে সূত্রটি আসলে এই শক্তি, এই কাজ শক্তি, এই ভৌত রাশিগুলোকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ঠিক আছে, ওকে। সেই নীতিটার নাম আগে বলি, সেটাকে বলা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা বিধি বা শক্তির সংরক্ষণশীলতা সূত্র। ঠিক আছে, আমরা কিসে জানি একটা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি পড়ছিলাম আমরা। ভরবেগের এরকম শক্তিও বিধি, এরকম শক্তিও সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, শক্তিও সংরক্ষিত থাকে। শক্তি সংরক্ষিত মানে এটা তো বিভব শক্তি না? না, গতিশক্তি হতে পারে না, শক্তি যেটা সংরক্ষিত, মানে বিভব শক্তি তো শক্তিটা সংরক্ষিত থাকবে। আচ্ছা, দেখো ঠিক আছে, ধর একটা সিস্টেমে পরিপার্শ্ব থেকে কোনো শক্তি দেওয়া হচ্ছে না, বা বাইরে থেকে কোনো শক্তি যোগান দেওয়া হচ্ছে না, বা ভিতর থেকে কোনো শক্তি বেরিয়ে আসছে না। এমন যদি হয়, শুধু সিস্টেমের ভিতরেই এক শক্তি আরেক শক্তিতে রূপান্তরিত হতে পারে, কিন্তু সিস্টেমের বাইরের সাথে ভিতরের কোনো শক্তির আদান প্রদান যদি না হয়, তাহলে মানে শক্তি পুরোটাই ভিতরে থেকে যায়, শুধু ভিতরে থেকে রূপান্তরিত হচ্ছে, তাহলে রূপান্তরের আগে সিস্টেমটার মোট শক্তি যা ছিল, রূপান্তরের পরেও প্রতিটা শক্তি আলাদা আলাদা মান পেয়েছে, কিন্তু মোট সবগুলো শক্তি রূপান্তরিত, সবগুলো শক্তি যোগ করলে যোগফলটা রূপান্তরের আগে মোট যে শক্তি ছিল সেই শক্তি সমান হবে। মানে কারণ হচ্ছে শক্তিগুলো তার বেরিয়ে যায়নি খুব সিম্পলি, অথবা বাইরে থেকে আসছে না, নিজের মধ্যে রূপান্তরিত হচ্ছে, তো সংরক্ষিত থাকবে। দেখো, বুঝতে পারছো? ওকে, তো এখন একটা সিম্পল কেসে আমরা এই শক্তি যে আসলে সংরক্ষিত থাকে, এটা একটু টেস্ট করে দেখি আসলে থাকে কিনা। ঠিক আছে, সংরক্ষণশীলতা নীতি ইংরেজিতে বলা হচ্ছে কনজারভেশন ল অফ এনার্জি। যদিও বাংলা পরিভাষাগুলো ঠিক মতো হচ্ছে না, কেউ বলে নীতি, কেউ বলে ল, যখন এটা অবশ্যই সূত্র বলতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা একটা সিম্পল কেসে শক্তি সংরক্ষণশীলতা আসলে সংরক্ষণ থাকতেছে কিনা প্রত্যেকটা মুহূর্তে আমরা চেক করে দেখব। সিম্পল কেসটা কি, একটা বস্তুকে এটা হচ্ছে ভূমি থেকে এই উচ্চতায় একটা বস্তু রাখা আছে, m ভরের বস্তু, ভূমি থেকে h উচ্চতায়
একটা বস্তু রাখা আছে এবং বস্তুটাকে ছেড়ে দেওয়া হলো। এখানে দেখো তার বস্তুটা স্থির অবস্থায় রাখা ছিল, তাহলে এখানে তার শক্তিটা কি, মানে কি ধরনের পুরোটাই বিভব শক্তি, কোনো গতিশক্তি আছে এখানে? যেহেতু তার ব্যাগ নাই, স্থির অবস্থায় আছে, তাহলে তার কোনো গতিশক্তি নেই। এখানে তার মোট শক্তিটা হচ্ছে বিভব শক্তি। এবার আমি তাকে যদি ছেড়ে দিই, সে আস্তে আস্তে কি পড়বে, তাই না? সমবেগে পড়বে নাকি ত্বরণে পড়বে? ত্বরণে পড়বে, জি ত্বরণে। তাহলে ব্যাগ প্রতি মুহূর্তে বাড়তে থাকবে, কাজেই ব্যাগ যেহেতু বাড়ছে গতিশক্তিও বাড়বে, তাই না? আগে গতিশক্তি শূন্য ছিল, গতিশক্তি বাড়বে, তাহলে বিভব শক্তিও কমবে। তো যে কোনো একটা অবস্থানে কিছুটা গতিশক্তি কিছুটা বিভব শক্তি, ওই দুইটা বের করে যোগ করব, যোগ করে মানে এখানে মোট শক্তি বের করব, এখানে যে কোনো মধ্যবর্তী কোনো একটা অবস্থানে মোট শক্তি বের করব, আর সবার শেষে মোট শক্তি বের করবো। দেখবো যে মোট শক্তি তিনটা অবস্থানই সমান। যদিও বিভব শক্তি গতিশক্তি চেঞ্জ হয়েছে, তাদের প্রত্যেকটা অবস্থানে বিভব শক্তি গতিশক্তি চেঞ্জ হয়েছে, কিন্তু মোট শক্তিটা ওই এখানে যা ছিল তাই আছে। নিচে যাইলে গতিশক্তিও শূন্য হয়ে যাবে না? না, নিচে ভূমি স্পর্শ করার ঠিক 8 মুহূর্ত পর্যন্ত সবচেয়ে বেশি গতিশক্তি থাকবে। মানে ভূমি স্পর্শ করার ঠিক 8 মুহূর্ত, যেটা আসলে নির্ণয় করা কঠিন, সেই পর্যন্ত তার গতিশক্তি থাকবে এবং সেটা সবচেয়ে বেশি হবে গতিশক্তি সেখানে ব্যাগটা। ভূমি স্পর্শ করার পরও তো সে থেমে যাবে না, উল্টো দিকে আসবে, তখন তার গতিশক্তি একটা থাকবে না। ভূমি স্পর্শ করার পরে তো আবার নতুন কেস, তখন তো অবিকর্ষ বল না, তখন তো আবার প্রতিক্রিয়া বল আসছে, তখন ওইটা অন্য কেস দিয়ে হিসাব করতে হবে, সেই হিসাবে যাচ্ছি না। সেটাও হিসাব করলে দেখবে যে শক্তি সেখানে সংগঠিত থাকতেছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখি তিনটা অবস্থান দিচ্ছি। এখন সর্বোচ্চ অবস্থান যখন আছে সেটাকে এ অবস্থান, মাঝামাঝি কোথাও বি অবস্থান, আর এখানে কোথাও সি অবস্থান। প্রথমে এ অবস্থানের মোট শক্তি হিসাব করব। ইউ এ সমান হচ্ছে mgh, তাই না? আর ই কে, ঠিক আছে, গতিশক্তি বুঝছো তো, সমান 0, তাই না? হাফ m ইন্টু 0 স্কোয়ার সমান হচ্ছে 0। সুতরাং টোটাল এনার্জি অ্যাট এ অবস্থানে টোটাল এনার্জি হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি, ঠিক আছে? ই কে না লিখে আমি এটাকে কে লিখি, কেমন বুঝবে তো নাকি? কে সমান হচ্ছে mg ক্যাপিটাল H প্লাস 0 is equal to mg ক্যাপিটাল H। তাহলে এই অবস্থানে মোট শক্তি হচ্ছে ওই বিভব শক্তিটাই mg ক্যাপিটাল H। এবার বি অবস্থানে ইউবি, মনে করি বি অবস্থানটা ভূমি থেকে x উচ্চতায় আছে, ঠিক আছে? কি বি অবস্থানটার একটা স্পেসিফিকেশন লাগবে। মনে করি বি অবস্থানে যখন বস্তুটা আছে তখন বস্তুটা ভূমির মধ্যে x উচ্চতায় আছে, সুতরাং বি অবস্থানে বিভব শক্তি হচ্ছে m, বলো কি হবে বিভব শক্তি? mgx। বি অবস্থানে গতিশক্তি kb, এখানে ভি কত এটা আমাদেরকে বের করতে হবে, তাই না? আমরা গতির সমীকরণে পেয়েছিলাম জি ত্বরণে, যখন পড়ে সমত্বরণে, তখন এখানে তার ইয়ে কত, এখানে তার ব্যাগ কত ছিল, আদি ব্যাগ 0, এখানে তার ব্যাগ যদি ভি বি হয়, আচ্ছা ভি লিখলাম আর কি আমি, আর এই সরণটা এখানে সময় দেওয়া নাই, 0 দেওয়া আছে, ভি দেওয়া আছে, আর এই সরণটা বের করতে পারি আমরা, এটা পুরোটা এইচ আর এটা হচ্ছে এক্স, তাহলে এটা কত এইচ মাইনাস এক্স। তাহলে আমরা আদি বেগ জানি, শেষ বেগ জানি, সরণ জানি, ত্বরণ জানি, জি। বলো এদের মধ্যে সমীকরণ কোনটা ছিল? হ্যাঁ, মনে আছে তোমার সমীকরণগুলো? ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2g লিখলাম আর কি, জি ইন্টু সরণ হচ্ছে এইচ মাইনাস এক্স, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার তো 0 আসবে প্লাস 2g ইন্টু এইচ মাইনাস এক্স, অর্থাৎ ভি স্কোয়ার, এখানে ভি পুরানা প্যাকেজ, আমার আসলে গতিশক্তিতে ভি লাগবে না, লাগবে যে ভি স্কোয়ার, তাহলে ভি বের করার করতে গিয়ে প্যাকেজ ভি স্কোয়ার বের করে ফেললাম, টুয়াইস জি ইন্টু এইচ মাইনাস এক্স, বুঝছো? একটু বুঝছো না, বুঝো নাই? তাহলে সুতরাং গতিশক্তি হচ্ছে হাফ এম, এখানে ব্যাগ স্কোয়ার, এখানে ব্যাগ স্কোয়ার আমরা পেলাম হাফ এম ইন্টু 2g ইন্টু ক্যাপিটাল এইচ মাইনাস এক্স সমান হাফ আর 2 চলে যাচ্ছে, তাহলে mg ইন্টু ক্যাপিটাল এইচ মাইনাস এক্স
বুঝতেছো নাকি কঠিন লাগছে? হ্যাঁ বুঝছি তো। সুতরাং এই অবস্থানে মোট শক্তি ইবি সমান হচ্ছে ইউবি প্লাস কেবি। দেখি কত হয়। ইউবি হচ্ছে mgx প্লাস কেবি হচ্ছে mg ইন্টু এইচ মাইনাস এক্স। এখন mg কমন নিতে পারি এদিকে থেকে, তাই না? x প্লাস ক্যাপিটাল এইচ মাইনাস এক্স, এক্স এক্স চলে গেছে, অ্যাগেইন mgh। এখানে মোট শক্তি যা ছিল, এখানে এই অবস্থানে কিছুটা বিভব শক্তি কিছুটা গতিশক্তি, কিন্তু আলটিমেটলি দুটো যোগফল হচ্ছে mg ক্যাপিটাল এইচ। মানে এখানে মোট শক্তি যা ছিল, যে কোনো একটা অবস্থানে মোট শক্তিটাই। এতটুকু একটু লিখবা, এগুলো বইয়ে হবে না, কিন্তু গাণিতিক প্রবলেমে দেখবে যে ইউজ করছে। আচ্ছা, তাহলে আমরা এ অবস্থান আর বি অবস্থানে দেখলাম মোট শক্তি দুটোর ক্ষেত্রে mg এইচ মানে ক্যাপিটাল এইচ। এখন সি অবস্থানে একদম, যখন সি অবস্থানটা হচ্ছে জাস্ট বস্তুটা ভূমি স্পর্শ করার ঠিক ওই মুহূর্তে, যখনও মানে প্রতিক্রিয়া বল পায়নি, ওই জাস্ট লাস্ট মোমেন্ট একেবারে। তাহলে এই সি অবস্থানে মোট শক্তি আমরা হিসাব করি। তাহলে ইউসি সমান হচ্ছে mg ইন্টু, তখন উচ্চতা, ভূমি অত উচ্চতা হচ্ছে তার 0, আর সেখানে সি অবস্থানে বিভব শক্তি হচ্ছে 0। এবার গতিশক্তি মানে কেসি হাফ এম ইন্টু ভিসি স্কোয়ার, মানে হাফ এম ইন্টু ভিসি বলতে এখানে এই মুহূর্তে তার যে ব্যাগ ছিল এটাকে ভিসি বলছি। এখন এই ভিসি স্কোয়ারটা আমরা ওই আবার গতির সমীকরণ প্রয়োগ করে বের করবো একইভাবে এটার মতো। এখানে ভিসি স্কোয়ার সমান, এটাকে যদি আদি বের করি তাহলে 0 স্কোয়ার প্লাস 2 ত্বরণ হচ্ছে জি ইন্টু পুরা সরণ হচ্ছে ক্যাপিটাল এইচ। তাহলে ভিসি স্কোয়ার সমান হচ্ছে 2g ইন্টু ক্যাপিটাল এইচ। তাহলে এখানে ভিসি স্কোয়ারের মানটা বসাই দিই, হাফ এম ইন্টু 2g ক্যাপিটাল এইচ, হাফ আর 2 চলে যাচ্ছে, সো mg ক্যাপিটাল এইচ। আর যে সি অবস্থানের মোট শক্তি ইসি হচ্ছে ইউসি প্লাস কেসি ইজ ইকুয়াল টু 0 প্লাস mg ক্যাপিটাল এইচ, মানে অ্যাগেইন mgh। তার মানে এই তিনটা অবস্থানে আমরা দেখলাম যে তিনটা অবস্থানে বিভব শক্তি গতিশক্তির পার্থক্য হচ্ছে, কিন্তু এদের মোট যোগফল সবসময় একই আছে। সো আমরা দেখলাম যে উপর থেকে একটা ভারী বস্তু যখন বাধাহীনভাবে পড়তে থাকে, উপর থেকে যে কোনো একটা বস্তু, তখন প্রত্যেকটা অবস্থানে তার শক্তির রূপান্তর ঘটে। বিভব শক্তি এখানে ছিল, বিভব শক্তি রূপান্তরিত হয়ে কিছু কিছু বিভব শক্তি গতিশক্তিতে পরিণত হতে থাকে। তার মানে যত নিচে নামে গতিশক্তি বৃদ্ধি পেতে থাকে, বিভব শক্তি হ্রাস পেতে থাকে, কিন্তু প্রত্যেকটা অবস্থানে মোট শক্তিটা একই থাকে। তাহলে এখন ওকে শক্তি সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে তার একটা কেজ আমরা প্রমাণ করলাম। এরকম তুমি যত উপরের ক্লাসে যাবে, বিভিন্ন কেজে যখন একটা বস্তু ভেড়ার মতো এভাবে পড়বে, যখন একটা বস্তুকে এভাবে ছুড়ে মারবো, এরকম করে বক্ররেখায় পড়বে, সমস্ত ক্ষেত্রে হিসাব নিকাশ করে দেখবে যে মোট শক্তি সবসময় ধ্রুব থাকছে। ঠিক আছে, ওকে। কিন্তু আইনস্টাইন লেভেলে একটা সহজ কেজে আমরা শক্তি সংরক্ষণশীলতা বিষয়টা প্রমাণ করলাম। ঠিক আছে, এরকম সমস্ত ক্ষেত্রেই শক্তি ওই, এটা তো খুব সিম্পল কথা। সিস্টেমের বাইরে থেকে কোনো শক্তি, মানে বাইরের সাথে সিস্টেমের কোনো শক্তি আদান প্রদান না হলে সিস্টেমের মোট শক্তি যা ছিল তার সংরক্ষিত থাকবে। রূপান্তর হতে পারে, কিন্তু রূপান্তরের আগে বা পরে মোট শক্তি হিসাব করলে একই পাওয়া যাবে। ওকে, এখন গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা বিধি। এটাই আসলে শক্তি নামক এই ভৌত রাশিটাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই কথাটা একটু উদাহরণ আমাদের দেওয়া দরকার, গাণিতিক প্রবলেম। আবার ধর একটু জটিল একটা গাণিতিক প্রবলেম তৈরি করতেছি আমি, তোমার লেভেল থেকে জটিল। এটা হচ্ছে ভূমি, এটা একটা অ্যাব্রোথেব্র ধরো পথ, রোলার কোস্টারও কল্পনা করতে পারো। এখানে একটা বস্তু আছে এখানে ভূমিতে। আচ্ছা, এই রোলার কোস্টারটা দুটো পিক দেখা যাচ্ছে। এই পিকটা হচ্ছে ভূমি থেকে মনে করো যে 150 মিটার উপরে, আর এটা হচ্ছে ভূমি থেকে 200 মিটার উপরে মনে করলাম। এখানে একটা বস্তু রাখা আছে, বস্তুটাকে একটা প্রচন্ড বল প্রয়োগ করা হলো, যার ফলে বস্তুটা এইদিকে উঠে একই বলে এদিকে নেমে গিয়ে পুরোটা কভার করছে। এখন বস্তুটা যখন এখানে ছিল, যে পিকে আসছিল, তখন তার ব্যাগ ছিল মনে করো যে 100 ms/1। এবার যখন সেই দিকে নেমে আবার এখানে উঠছে, প্রবলেম হচ্ছে তখন তার ব্যাগ কত বের করতে হবে। এই পিকে থাকা অবস্থায় তার ব্যাগ কত, কি করে বের করা যায়? এখানে পথটা কিন্তু অ্যাব্রোথেব্র। এখানে ব্যাগ দেওয়া আছে, এখানে ব্যাগ বের করতে হবে। তাহলে তুমি কি চিন্তা করবে দেখি? প্রবলেম তো সলভ করতে গেলে তুমি কিভাবে চিন্তাটা শুরু করতে পারো?
আদি ব্যাগ শেষ ব্যাগ খুঁজতেছো, আদি ব্যাগ শূন্য, ত্বরণ খুঁজতেছো, বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ, এই সূত্রগুলোকে ব্যবহার করার জন্য, তাই তো? খেয়াল রাখতে হবে যে এই সূত্রগুলো তখনই প্রযোজ্য যখন কণাটা সমতরণে যাচ্ছে। তোমার কি মনে হয় এখানে ত্বরণটা সমতরণ হবে? তাহলে সমতরণ হবে না, এখানে ত্বরণটা অত্যন্ত জটিল, প্রতি মুহূর্তে ত্বরণের মান এমনকি দিকও চেঞ্জ হচ্ছে। সো এখানে সমতরণের যে সমীকরণগুলো তুমি চিন্তা করছো সেগুলো একটাও ব্যবহৃত হবে না, তাহলে তো বিরাট সমস্যা। এই জটিল কেসের তো গতির সমীকরণই তুমি জানো না। তাহলে দেখো এই জটিল কেসটা, তাহলে এখানে বল কীভাবে ক্রিয়া, প্রতি মুহূর্তে তার প্রকৃত বল ক্রিয়া করছে বাকি থেকে, মানে এইখান থেকে বিভিন্ন দিক থেকে, সে বলটা যে কীভাবে ক্রিয়া করছে আমরা আদৌ বের করতে পারবো না। কাজে তুমি বলতে পারো যে এই কেসটা আসলে আদৌ আমাদের পক্ষে সলভ করা সম্ভব নয়, কারণ বলের বা ত্বরণের ইনফরমেশন আমরা জানি না। কিন্তু খেয়াল করো এখানে বল ত্বরণ যত জটিলভাবে ক্রিয়া করুক না কেন, শক্তি কিন্তু সবসময় সংরক্ষিত থাকবে। এখানে বের করতে হবে কি বেগ না, তো বেগ তো ভিন্ন হবে, শক্তি সংরক্ষিত থাকবে কিন্তু বেগ তো ভিন্ন হবে। শক্তির সংরক্ষণশীলতা নীতি ব্যবহার করে এই ভিন্ন ব্যাগটা বের করে নিয়ে আসতে পারবো আমরা। এখানে মোট শক্তি যা হবে এখানেও মোট শক্তি তা হবে। যদি কোনো শক্তি সিস্টেম থেকে বেরিয়ে না যায়, লস আসলে কিন্তু লস হয়, যেমন এখানে যখন যাচ্ছে তখন ঘর্ষণ বল শব্দ উৎপন্ন হচ্ছে, এগুলো কিন্তু আসলে তার শক্তি সিস্টেমের বাইরে বেরিয়ে যাচ্ছে। আমরা ধরে নিচ্ছি শব্দ খুব কম উৎপন্ন হচ্ছেই না প্রায়, মানে আদর্শ একটা সিস্টেম। তাহলে বল যত জটিলভাবে ক্রিয়া করছে কেন, এখানে থাকা অবস্থায় তার মোট যে শক্তি থাকতো, এখানে থাকা অবস্থায় তার মোট শক্তি একই। এখানে থাকা অবস্থায় তার মোট শক্তির মধ্যে একটা হচ্ছে বিভব শক্তি উচ্চতার কারণে, আরেকটা হচ্ছে গতিশক্তি বেগের কারণে। তাহলে বি অবস্থানে, এই অবস্থানে মোট শক্তি, গতিশক্তি, বস্তুটার ভর যদি এম হয়, ভর দেওয়া নাই আবার, তাহলে এখানে ব্যাগ হচ্ছে কি, যেটা বের করতে হবে। তাহলে এখানে তার গতিশক্তি কত? হ্যাঁ বুঝি। এই অবস্থানে তার বস্তুটার ভর হচ্ছে এম, ওকে। এই অবস্থানে তার ব্যাগ যদি ভি হয়, এই অবস্থানে তার গতিশক্তি কত? তার গতিশক্তি কত বলতে ওই রাশি দিয়ে আসবে আর কি, বুঝে গেছো? হাফ এমভি স্কোয়ার না। তাহলে বি অবস্থানে মোট শক্তি আগে বের করছি, একটা হচ্ছে গতিশক্তি হাফ এমভি স্কোয়ার, এই ভিটা আমাকে বের করতে হবে, প্লাস বি অবস্থানে বিভব শক্তি, এটা 200 মিটার উপরে, তার কত হবে বিভব শক্তি? শক্তি কত এমজি ইন্টু এইচ কত? 200। এটা হচ্ছে বি অবস্থানে মোট শক্তি। শক্তির সংরক্ষণশীলতা যে বলছে এই মোট শক্তিটা ইকুয়াল টু হবে এই অবস্থানে মোট শক্তি। এই অবস্থানে গতিশক্তি হচ্ছে হাফ এম ইন্টু 100 স্কোয়ার, ঠিক আছে, প্লাস এমজি ইন্টু 150। দেখো বল ত্বরণ আমার জানতেই হলো না, একটা শক্তির সংরক্ষণশীলতা ভি থেকে আমরা ভি দিয়ে একটা সমীকরণ তৈরি করে ফেলতে পারলাম। তাহলে এখানে এম কাটা যাচ্ছে নাকি, আরেকটা টেনশন হতে ছিল যে এম তো নাই, সমীকরণের উভয় পক্ষে এম কাটা যাচ্ছে। তাহলে যখনই কোনো প্রবলেমে তোমার মনে হবে যে একটা ডাটা মিসিং, মানে দেয়নি, তাহলে বুঝবে যে ওই ডাটাটার সমীকরণের ওই দিক থেকে কেটে যাবে। এটাকে ধরে নেবো মনে করি বস্তুর ভর এম, যেমন এখানে এমটা দরকার ছিল মনে করলাম যে বস্তুর ভর এম, তাহলে এমটা কেটে গেলে সমীকরণটা দাঁড়াচ্ছে হাফ বি স্কোয়ার প্লাস জি ইন্টু 200, তাই না? সমান হচ্ছে হাফ 100 স্কোয়ার প্লাস কোন টার্মটা? এটা জি আর 200 তো আছে, এম কেটে দিলাম বললাম না, এম তো শুরু এমটা না। আচ্ছা বুঝ কোন দুর্বলতা সারাজীবন থাকবে, আমি ভাবছি এগুলো আমি মনে থাকে না জানার বারবার। এখান থেকে এম কমন যাচ্ছে দিকে থেকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝেছি, ঠিক আছে, তাহলে হাফ ভি স্কোয়ার প্লাস জি ইন্টু 200 সমান হচ্ছে, আমি আসলে সংক্ষেপে লিখে বলতে হয়তো বলবো এরকম, প্লাস জি ইন্টু 150। কমন নেওয়ার পর কাটিয়েছি না? হ্যাঁ কমন নেওয়ার পর কেটে দিচ্ছে, এটা আমার খেয়াল থাকছে না, তোমার এটাও একটু আলোচনা করতে হবে। দেখো এখান থেকে বি স্কোয়ার করতে পারবো আমরা, এটা তোমার জন্য কাজ হিসেবে থাকলো, আমি দেখাবো ইয়াতে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। এখান থেকে ভি এর মানটা ক্যালকুলেটার পাশে আছে, আজকে ক্যালকুলেটার জন্য টাকা আমি দিচ্ছ? আচ্ছা মোবাইল থেকে করবো, কালকে এখানে টাইমে কি
তাহলে এরপরে এটা করে নিয়ে আসবে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হচ্ছে। তাহলে তখন শক্তি সংরক্ষণশীলতা বিধি একটি গুরুত্বপূর্ণ নীতি, এটা বুঝছো তো? দেখো একটা জটিল কেস, আমরা হয়তো চিন্তা করছি এটা হয়তো কখনো সলভ করা যাবে না, শক্তি সংরক্ষণশীলতা বিধি কিন্তু আমাকে এই কেসটা সলভ করে দিল। কি বুঝতে পারছো? আচ্ছা, এরকম আরেকটা প্রবলেম তৈরি করি আমরা, বুঝতে পারছি? আরেকটা প্রবলেম তৈরি, একটা হেলানো তলাবাস ভূমির সাথে 60 ডিগ্রি কোণে হেলে আছে। এই হেলানো তলটা দৈর্ঘ্য হচ্ছে 2 × √3 মিটার। একদম হেলানো তলটার চূড়াতে একের উপরে 5 কেজি করে একটা বস্তু আছে, বস্তুটার নিচে পড়ছে এই বরাবর। এখানে তো তার ব্যাগ শূন্য ছিল, যখন একদম ভূমি স্পর্শ করবে তার ঠিক আগের মুহূর্তে তার ব্যাগ কত, এটা হচ্ছে সমস্যাটা বের করতে হবে। দেখি চেষ্টা করব। আচ্ছা, তাহলে অন্তত আমি এখানে করতেছি। তাহলে দেখো এখানে এটা যদি বল দিয়ে পড়ি, ত্বরণ দিয়ে পড়ি, এখানে ত্বরণের উপাংশ নিতে হবে, অনেক জটিল হয়ে যাবে। অথচ আমরা শক্তি সংরক্ষণশীলতা বিধি দিয়ে খুব সহজেই এটা সলভ করতে পারবো। আমার এখানে ব্যাগ শূন্য, এখানে ব্যাগ বের করতে হবে। তাহলে এখানে মোট শক্তি আর এখানে মোট শক্তি সমান থাকবে। তাহলে এখানে মোট শক্তির জন্য এখানে মোট শক্তি পুরোটা হচ্ছে বিভব শক্তি, তাই না? কারণ এখানে গতি শক্তি শূন্য, গতিবেগ যেহেতু শূন্য, আর বিভব শক্তি হচ্ছে mgh। তাহলে প্রথমে এইচটা আমাদেরকে বের করে নিতে হবে। এই সমকোণী ত্রিভুজটা 60 ডিগ্রি আর এটা হচ্ছে 2√3, ত্রিকোণমিতি খাটিয়ে আমার এই 60 ডিগ্রি কোণের জন্য এটা আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে 60 ডিগ্রি কোণের জন্য লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তার লম্ব আর অতিভুজের মধ্যে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত সাইন অথবা কোসেক যে কোনো একটা, তাহলে সাইনটাকে ইউজ করি। তাহলে এই সমকোণী ত্রিভুজে এটা কি করছি আমরা, প্রথমে এইচটা বের করে নিচ্ছি। মনে করি উচ্চতা হচ্ছে এইচটা বের করে নিচ্ছি। তাহলে সাইন 60 ডিগ্রি হচ্ছে লম্ব এইচ বাই অতিভুজ 2√3। সুতরাং এইচ সমান হচ্ছে 2√3 ইন্টু সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, এই কাজগুলো করতে সময় নেওয়াটা উচিত না। এখন তুমি সময় নিচ্ছ মানে তোমার এগুলো দুর্বলতা আছে, তুমি এগুলো প্র্যাকটিস করতে হবে, মনে থাকছে না এখন কি করতে হবে, এখন কি করতে হবে। ওকে, সুতরাং 2√3 ইন্টু হচ্ছে সাইন 60 মান হচ্ছে √3/2। তাহলে এখান থেকে 2 চলে যাচ্ছে, এরকম কাটা যায় জানো তো। একই পাশে ভাগ হচ্ছে আর কি করে নিচ্ছি জিনিস, সংখ্যাগুলো কাটা যাবে, কমন থাকবে। আর √3 মিলে হচ্ছে 3। তাহলে সুতরাং এইচ সমান পেলাম 3 মিটার। সুতরাং সর্বোচ্চ অবস্থানে মোট শক্তি কত, mgh। এই প্রশ্নটা ভর দেওয়া নেই, মনে করি ভর হচ্ছে m, তাহলে mg × 3 প্লাস গতিশক্তি হচ্ছে ½ m × 0² সমান হচ্ছে সর্বনিম্ন অবস্থানে মোট শক্তি। সর্বনিম্ন অবস্থানে কিন্তু উচ্চতা শূন্য, কাজে এখানে বিভব শক্তি হচ্ছে mg × 0 প্লাস গতিশক্তি হচ্ছে ½ mv²। তাহলে এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি mg × 3 সমান হচ্ছে ½ mv²। তাহলে mm চলে গেল, তাহলে পাচ্ছি আমরা এই কাজটাকে আগে লিখছি, ½ v² সমান হচ্ছে 3g। তাহলে আমরা পাচ্ছি v² সমান হচ্ছে, এটা দুইটা এখানে গুণ করে ফেললে 6g। বুঝছো না, বুঝো নাই? ওকে, সো দেন v হবে √6g, মানে হচ্ছে √6 ইন্টু জি এর মান হচ্ছে 9.8 এত ms−1। ক্যালকুলেটর দিয়ে এটা কত হয় বের করে দেখবো আর কি। তাহলে দেখো শক্তি সংরক্ষণ বিধি ব্যবহার করে আমরা এই সর্বনিম্ন বিন্দুতে ব্যাগের মানটা বের করলাম। আরো মজার একটা বিষয় দেখতে পারো, বুঝে গেলে এটা দেখো, ধরো আমি আরেকটা হেলানো তল এখানে দিলাম, সামথিং ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেল। দুইটা বস্তু, একটা এই বরাবর নামবে এখানে, আরেকটা এই বরাবর নামবে। চূড়া স্পর্শ করার আগে এটার ব্যাগ তো আমরা বের করছি, এটার ব্যাগ কত হবে? দুইটা দুই পথে গেছে তাই না? এটার ত্বরণ বেশি ছিল এই বরাবর, এটার ত্বরণ কম ছিল, স্লোলি আসছে, বেশি পথ অতিক্রম করছে। তাহলে ব্যাগ স্লোলি বাড়ছে, বেশি পথ অতিক্রম করে আসছে। এখানে ব্যাগ যা ছিল এখানেও কি এই বস্তুটার ব্যাগও কি তা হবে? কেন বেশি পথ অতিক্রম করে আসছে? শক্তি কি দিয়ে হিসাব করবে? শক্তি সংরক্ষণশীলতা বিধি আমাকে সহজে হিসাব করে দেবে। এখানে মোট শক্তি হচ্ছে mgh,
তাহলে এখানে মোট শক্তি এখানে যদি ব্যাক V1 হয় আবার আগের মতো হাফ mv1 স্কোয়ার, এখানে তো বিভব শক্তি শূন্য, সমান হচ্ছে mg ইন্টু জাস্ট এইচ, আগে যে এইচটা ছিল সেটাই mm চলে গেছে, তাহলে V1 স্কোয়ার হচ্ছে আবার 2g h মানে 3, তাই না? তাহলে V1 স্কোয়ার হচ্ছে আবার 6g, সো V1 হচ্ছে আবার √6g। কাজেই উপর থেকে যদি একই উচ্চতা থেকে কতগুলো বস্তুকে ছেড়ে দিই, বিভিন্ন দিকে যদি আমি ছেড়ে দিই, বিভিন্ন হেলানো তলে, বিভিন্ন অ্যাঙ্গেলের হেলানো তলে ছেড়ে দিই, তাদের সমান ক্ষেত্রে সর্বনিম্ন বিন্দুতে ব্যাগটা একই হবে, যে যত বেশি বা কম পথে অতিক্রম করুক না কেন। তাহলে শক্তির সংরক্ষণশীলতা বিধি আমাকে দেখাচ্ছে যে এটা অ্যাঙ্গেলের উপর নির্ভর করবে না, সর্বনিম্ন অবস্থানে ব্যাগের মানটা কোণের উপর নির্ভর করবে না। কঠিন লাগছে কথাগুলো? আচ্ছা, এখন বইয়ে একটা প্রবলেম আছে বলে শক্তি দিয়ে সহজ প্রবলেম, এখন দেখো তো এটা পারবে কিনা। আচ্ছা, তারপর আমরা বইয়ের উদাহরণটা একটু করে দেখে আসি, সময় নেব না। পৃষ্ঠা 26-এ যেটা আছে উদাহরণ, একটি বস্তুকে চিত্রের এ বিন্দু থেকে, এ বিন্দু কোথায়? এটাই এরকম জানি এরকম কি একটা স্ট্যান্ড, তাই না? এরকম স্ট্যান্ড না, মানে একটা জায়গা থেকে ফেলে দেওয়া হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, টেবিলে একটা কিনারে। হ্যাঁ, এটা টেবিল ধরা যায়। বসে কোথায় আছে? এটা একটা এই বস্তু। এর উচ্চতা কত? এটা প্রথম এ থেকে বি পর্যন্ত হচ্ছে 2 মিটার, বি থেকে সি পর্যন্ত হচ্ছে 2 মিটার। এই অবস্থান, বি অবস্থান, সি অবস্থান, এটা হচ্ছে 2 মিটার, পুরো হাইটটা হচ্ছে 4। আচ্ছা, এখন কি বলছো আমাদেরকে? একটি বস্তুকে চিত্রের এ বিন্দু থেকে ফেলে দেওয়া হলো। একটি বস্তুকে চিত্রে এ বিন্দু থেকে ফেলে দেওয়া হলো, চিত্রে এ বিন্দুর অবস্থান সব চিত্রে আঁকা আছে, কাজে আর প্রশ্ন করতে হচ্ছে না। এ বি এবং সি অবস্থানে মোট শক্তি হিসাব করো। আমরা একটু আগে শক্তি সংরক্ষণশীলতা বিধিতে এরকম একটা কাজ প্রমাণ করেছিলাম, একইভাবে আমরা এখন এগুলো হিসাব করে দেখবো যে মোট শক্তি একই হচ্ছে কিনা। আমাকে বলছে যে এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি হিসাব করো, তাহলে এই বিন্দুতে মোট শক্তি হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি, তাহলে ই এ আমি এইভাবে লিখলাম, এ বিন্দুতে মোট শক্তিতে আমি ইয়ে দিয়ে দিতাম, সেটা হচ্ছে এ বিন্দুতে বিভব শক্তি প্লাস এ বিন্দুতে গতিশক্তি। বিভব শক্তি হচ্ছে mg, ওষুধটা ভর কত দিয়েছিল? 5 কেজি করে বস্তু এটা, তাহলে 5 mgh, 5 ইন্টু জি মানে হচ্ছে 9.8 ইন্টু এইচ হচ্ছে 2 মিটার, 2 মিটার যোগ করলে হচ্ছে 4 মিটার, এটা প্লাস গতিশক্তি হচ্ছে হাফ, এম হচ্ছে 5 আর এখানে ব্যাক ছিল 0, সো 0 স্কোয়ার, এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে। এখানে ক্যালকুলেশন করে যা আসবে 196 জুল হচ্ছে যে এ বিন্দুতে মোট শক্তি। একইভাবে আমরা দেখি বি বিন্দুতে মোট শক্তি ই বি সমান হচ্ছে। এখন আমরা তো আর শক্তির সংরক্ষণশীলতা বিধি প্রমাণ করতে যাচ্ছি না, ওরা কি বীজ করতে, হ্যাঁ ঠিক আছে, ওকে। আমাকে যেহেতু মোট শক্তি বের করতে বলছে, তাহলে আমরা ওই প্রমাণটার মধ্যে করবো, অন্য বাকি করতে যাচ্ছি না। তাহলে বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে বি বিন্দুতে বিভব শক্তি প্লাস হচ্ছে বি বিন্দুতে গতিশক্তি ইকুয়াল টু বিভব শক্তি কত? এম কত? 5 ইন্টু জি হচ্ছে 9.8, আর বি বিন্দুর উচ্চতা হচ্ছে ভূমি থেকে 2 মিটার, এতটুকু অংশ হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি হাফ ইন্টু 5 ইন্টু এখানে ব্যাগ যদি ভি হয় ভি স্কোয়ার। এখন এই ভি স্কোয়ারের মানটা আমাদের গতির সমীকরণ ব্যবহার করে নিয়ে আসতে হবে। এখানে ব্যাগ ছিল 0 আর এখানে ব্যাগ ভি, আর এই সরণটা হচ্ছে 2 মিটার, তাহলে আমরা বলতে পারি যে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2g, এখানে তরণটা ছিল জি ইন্টু 2, তার মধ্যে আজিবে কিউ হচ্ছে 0, কাজে 4g, ভি স্কোয়ার সমান হচ্ছে 4g। তাহলে এই ভি স্কোয়ার মানটা এখানে বসাই দিব আমরা, এখন ভি স্কোয়ার পেলাম 4g, তাহলে ভি স্কোয়ার মানটা আমরা এখন এখানে বসাবো। তাহলে মোট শক্তি হচ্ছে এটা কত? 5 × 10 = 98, তাই না? এদিকে হচ্ছে হাফ ইন্টু 5 ইন্টু 4g, 4g এর মান হচ্ছে যে 39 can g, can ইন্টু 9.8, 98 প্লাস এখানে 2 না, 5 × 10, 10 ইন্টু জি এর ভ্যালু 9.8, তাহলে 98 প্লাস 98
ইজ ইকুয়াল টু 196 জুল, আগেরটাই। এখন সি বিন্দুতে এই সি সমান হচ্ছে আবার ইউসি প্লাস কেসি। সি বিন্দু হচ্ছে একদম সর্বনিম্ন অবস্থান, সেখানে সেই অবস্থানে উচ্চতা ছিল ভূমি থেকে উচ্চতা 0, আর এই বিভব শক্তি হচ্ছে 5 mgh, 5 ইন্টু 9.8 ইন্টু 0 প্লাস কেসি হচ্ছে হাফ এম, কিন্তু এখানে ব্যাগ যদি V1 হয় V1 স্কোয়ার, ওই আগের মতো V1 স্কোয়ারটা বের করি। এখানে ব্যাগ V1, এখানে ব্যাগ 0, আর সরণটা হচ্ছে 224 মিটার। তাহলে আমরা এই জায়গায় লিখতেছি, তাহলে V1 স্কোয়ার সমান হচ্ছে আবার ইউ স্কোয়ার তো 0 লিখলাম না, তাহলে 2g, ত্বরণ হচ্ছে g, 2g ইন্টু কত 4, তার মানে V1 স্কোয়ার সমান হচ্ছে 8g, ঠিক আছে। তাহলে এখানে মোট শক্তি হচ্ছে, এটা তো পুরোটা 0, এটা হচ্ছে হাফ ইন্টু এম হচ্ছে 5 ইন্টু V1 স্কোয়ার হচ্ছে 8g, তাহলে হচ্ছে কত 20 20g, বুঝো না 2 আছে না এখানে, তাহলে হচ্ছে 20 ইন্টু 9.8 করো, দেখো 196 জুল আসছে। আমরা তিনটা অবস্থানে মোট শক্তি হিসাব করে দেখলাম যে মোট শক্তি সমান। আমরা তো একটু আগে দেখলাম যে শক্তি সংরক্ষিত থাকে। এটা ছিল বইয়ের উদাহরণ। এখন এই উদাহরণটা আবার একটু গ্রাফিক্যালি ওরা বিশ্লেষণ করেছে এভাবে লেখাচিত্রের মাধ্যমে, বুঝতে পারতেছি। দেখো বিভব শক্তি হচ্ছে mgh, তাই না? উপর থেকে এইচ এর মান যত কমবে, উপর থেকে যত পড়বে তত বিভব শক্তি হ্রাস পেয়ে আসবে। তাহলে ধরো আমি যদি এখানে এদিকে বিভব শক্তি আর এদিকে উচ্চতা নিই, তাহলে বিভব শক্তি যখন উচ্চতা হচ্ছে সর্বোচ্চ, যখন উচ্চতা না গভীরতা নেব, কোনটা নিয়েছে ওরা? উচ্চতা শক্তি। এখানে হচ্ছে টোটাল শক্তি, এখানে হচ্ছে উচ্চতা। তাহলে টোটাল শক্তির ক্ষেত্রে, উচ্চতার ক্ষেত্রে যখন উচ্চতা 0 ছিল ভূমি থেকে, যখন উচ্চতা 0 ছিল তখন বিভব শক্তি হচ্ছে 0, তাই না? আর যত উপর উঠছে উচ্চতা বাড়ছে তত বিভব শক্তি বেড়ে যাচ্ছে। এই বুঝতে পারছো কি? এইচ এর মান যখন 0, তুমি লেখাচিত্র সম্পর্কে আইডিয়া কিরকম আমি জানি না আসলে, একদম কোনো নেই ক্লাসে কেউ? আমি কোন থেকে শুরু করবো আমি একটু জানি। আচ্ছা দেখো, কোনো একটা বিন্দুতে এখান থেকে লম্ব আঁকলে এটা হচ্ছে ওই বিন্দুতে মোট শক্তির মান, আর এটা হচ্ছে ওই বিন্দুতে উচ্চতার মান। তাহলে এই দিকের করে শক্তি আর এই দিকের করে উচ্চতা, তাহলে এটা কি শূন্য বিন্দু, x অক্ষ y অক্ষ। তাহলে শূন্য বিন্দু মানে এইচ এর মান 0, তাহলে এই উচ্চতায় আমরা জানি বিভব শক্তি 0, তাহলে বিভব শক্তির মানও 0। কাজে এখানে এইচ যত বাড়বে বিভব শক্তির মানও তত বাড়তে থাকবে, কাজে এই বিন্দুগুলো আগে থেকে উঁচু উঠবে। তাহলে লেখচিত্র এরকম হবে, বিভব শক্তির লেখচিত্র। দেখো বুঝতে পারছো? মানে এদিকে সবগুলা মানে এই যে ভাগ করে, আর এখানে গতিশক্তি সবচেয়ে বেশি, তাই না? এখান থেকে এতদূর এইচ এর মান মনে করো এতদূর পর্যন্ত নিলাম, বিভব শক্তি সবচেয়ে বেশি। মোট শক্তি কিন্তু সবসময় সমান থাকবে, তাহলে এখানে বিভব শক্তি 0 কিন্তু গতিশক্তি সবচেয়ে বেশি। গতিশক্তি কি? এখানে যে বিভব শক্তি সেটা সমান হবে, তাই না? তাহলে গতিশক্তি এখান থেকে এইচ সমান 0 হতে গতিশক্তি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এটা সমান উচ্চতায়। এটা যত উপর উঠবে গতিশক্তি তত হ্রাস পাবে, বুঝতে পারছো? সর্বোচ্চ উচ্চতা এইচে গিয়ে গতিশক্তি 0 হবে, তো গতিশক্তি হবে যে উল্টো, উপর থেকে নিচে নামবে। দেখো সেটা সবার চেয়ে কম উচ্চতায়, 0 উচ্চতায় গতিশক্তি সবচেয়ে বেশি ছিল, যত উচ্চতা পাচ্ছে গতিশক্তি কমছে 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 কমছে, এখানে গিয়েছিল। এটা হচ্ছে বিভব শক্তি, এটা হচ্ছে গতিশক্তি। মোট শক্তি কি হবে? এই দুইটার যোগফল, তাই না? ধরো এখানে মোট শক্তি, বিভব শক্তি এতটুকু আর গতিশক্তি হচ্ছে পুরো এতটুকু। এটা আর এটা যোগ করলে এটা মানে হচ্ছে এতদূর আর কি।
এটা পুরোটা আর এটা মানে এটা যোগ করলে আবার এটা হবে, তাই না? তাহলে প্রত্যেকটা মুহূর্তে এদিকে শক্তি যোগফল এই উচ্চতাটা সমান হবে, মোট শক্তি একই থাকবে। এটাই গ্রাফিকের একটু রিপ্রেজেন্ট করে দেখালো আর কি, বুঝছো? এই তো মোটামুটি আমাদের চ্যাপ্টার শেষ। আরেকটা প্রবলেম দিচ্ছি, বাসার চেষ্টা করবে, কেমন? সহজ প্রবলেম দিব, বেশি না, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল থাকবে আমাদের। তাহলে আমি একটা প্রশ্ন লিখলাম, ভূমির মধ্যে একটি বস্তুকে 3m/1 থেকে খানার উপরের দিকে প্রক্ষেপ করা হলো, মানে ছুঁড়ে মারা হলো উপর দিকে, কত উচ্চতায় তার বিভব শক্তি তার গতিশক্তির সমান হবে? সেই উচ্চতাটা বের করতে হবে। সবসময় তো দিতে, আচ্ছা না শক্তি পারবে এখন? দেখতে হবে। আচ্ছা, তাহলে এটা তুমি একটা কাজ থাকলো, বাসায় করে দেখবে আর কি, ঠিক আছে? আজকে তাহলে এতটুকু পর্যন্ত মোটামুটি আমাদের চ্যাপ্টারটা কিন্তু আমি শেষ করছি, এইটাই আর কি। যাবো এরপরে কী ধরবো সেটা পরে আলোচনা করা যাবে, ঠিক আছে?